গানটাকে ক্যারিয়ার হিসেবে বেছে আমাদের দেশে চলা ইটস সম্ভব না। ভেরি টাফ, এটা সম্ভব না। তো তারা চাইতেন যে আমি যেভাবে হোক আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়ি ঢাকায়, বাট আমাদের দেশের যে পড়াশোনার যে মানে স্টেটাস ওই সময় আমার মনে হতো যে না, আমি যেটা পড়তে চাই এটা মনে হয় আমার ওখানে ভালো হবে। হ্যাঁ, আমাদের দেশে আছে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে ইটস ভেরি এক্সপেন্সিভ। সো ওইটা যেহেতু আমি পারছি না, সো আমি এইভাবে যাওয়া যায় কিনা, এটা কিন্তু আমার একটা চেষ্টা ছিল যেটা হয়ে গেছে কোনোভাবে। সো তখন আমি চিন্তা করলাম যে না, আমি আব্বু আম্মুকে বলবো না। আমি সব গোপনে করেছি, আমি কেনাকাটা করেছি গোপনে। আমার যাওয়ার জন্য আমার ওভারকোট, আমার যা যা দরকার ছিল মানে ওখানে যাওয়ার জন্য আমি খুব বেশি জামা কাপড় নেইনি, যতটুকু না হলেই না। মানে একটা ছেলে যেভাবে ব্যাকপ্যাক করে আমি ওভাবেই ব্যাকপ্যাক করেছি। মেয়েদের কিন্তু অনেক কিছু লাগে, বাট ওই অবস্থাতেই আমি ছিলাম না। আসলে আমার মনে হচ্ছিল আমি একটা উদ্দেশ্যে যাচ্ছি, এটাকে ফুলফিল করে আমাকে ব্যাক করতে হবে। এবং আমি যখন যাই তখন আমার বেবি অনেক মানে একদম ওটাকে কি বলে খুবই ছোট, বাট ওই সময় তার আমাকে খুব একটা প্রয়োজন হতো না। আপনার মা সাপোর্ট হ্যাঁ, তখন আমার আম্মা, সে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমার আম্মার প্রতি, এবং আমার আম্মাও মানে তাকে ছাড়া একটা দিনও আমার আম্মা পাস করতে পারে না, এরকম একটা অবস্থা। মানে আমি না থাকলে আমার বাচ্চার কিছু কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আম্মা যদি না থাকে তাহলে সে পাগল হয়ে যায়, এরকম অবস্থা। সো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন এত দিকে দেখি আমার হবে না, কিছু একটা করতে হবে। আর এইটা আমি ওকে পরে বুঝাতে পারবো যে আমি এই জন্য গিয়েছিলাম, আমি এটা এই জন্যই, মানে আমার উদ্দেশ্যটা এটা ছিল। হ্যাঁ, এই ফোকাসটা তখন একদম স্টাডির উপরে চলে গেল। আমি এটা চিন্তা করেছিলাম যে আমি যদি ভালো করে পড়াশোনা না করি আমি দাঁড়াতে পারবো না, কারণ আমি কোটিপতি বাবার মেয়ে নই। আর আমি যদি দাঁড়াতে না, আমার কোনো ভাই বোনও নাই যারা আমাকে সাপোর্ট দিয়ে আমাকে টেনে নিয়ে যাবে। সো আমাকে একাই দাঁড়াতে হবে, এবং আমি দাঁড়াতে পারলেই কিন্তু আমার বাচ্চাকেও আমি একটা সুন্দর ফিউচার দিতে পারবো, যেটা আমি অশিক্ষিত থেকে পারবো না, হবে না। এটা আমি ওই বয়সে বুঝে গিয়েছিলাম। সো আমার মনে হচ্ছিল যে না, আর যেহেতু তখন আমি প্রফেশনাল সিঙ্গার নই, সো ওটা আমি এমনিই চিন্তা করতাম যে না, গানটা আসলে ওটা পরে কখনো ভাববো, পড়াশোনাটা আগে করতে হবে। সো এই জন্যই আমার ওই না বলে চলে যাওয়া। আমার মনে আছে আমি না বলে চলে গিয়েছিলেন, একদম না বলে। সকালে সালামটা করে বিছানাতে সবাই শুয়ে আছে, আমার বাচ্চা শুতো মাঝখানে, আমার আব্বা আম্মার মাঝখানে। ও আমার আব্বা আম্মাকে ছাড়া ঘুমাতো না, আমি শুতাম পাশের একটা। মানে আপনি জেনেছিলেন যে, মানে আপনি মনে করেছেন যে বললে আপনাকে যেতে দেবে না, সো এটা না বলেই আমাকে যেতে হবে। হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম যে না বলে আমাকে যেতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনার বয়স ওরকম ছিল, আপনি ওই বয়সে বয়স, আমি সেই জায়গায় চিন্তাই করতেছি না, কারণ আপনি এত দূর পর্যন্ত এত কিছু করতে পেরেছেন, এখন আর ওই কোশ্চেন করে লাভ নাই। বাট আপনি কেন ইভেন ইমাজিন না যে একটা মানুষ, আপনি এর আগে প্লেনে চড়েছেন? ওই সময় হ্যাঁ চড়েছিলাম, ওইটার আগে চড়েছিলাম, কারণ আমার বাচ্চার জন্য আমাকে যেতে হয়েছিল ইন্ডিয়াতে। কেন বলছি যে এটা একটা লং, মানে এরকম একটা দেশে যাচ্ছে সেটা আগে কখনো যায়নি, ওখানে কোনো আত্মীয় স্বজন নাই, এবং সে এটা এক দুই দিনের জন্য যাওয়া না, এটা প্রায় লম্বা একটা সময়ের জন্য যাওয়া। এবং আরও মজার ব্যাপার হচ্ছে তখন এমন মানে অনেক পাউন্ডস নেয় আমার সাথে, যেটা দিয়ে আমি চলতে পারবো কতদিন, মানে ওরকম একটা থাকে না যে আমরা একটা প্রিপারেশন নিয়ে যাই না, যে আমার এতদিন থাকতে হতে পারে যে এতদিন আমি কাজ না পেতে পারি। সো ওই জিনিসটা আমি ওই ফান্ডিংটা নিয়ে যাই, ওই ফান্ডিংটা তো আমার ছিল না। আমি তো জাস্ট প্লেন ফেয়ারটা জোগাড় করছিলাম, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি না, আমার মনে আছে আমি খুব অল্প প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, যেটাতে আসলে আমি নিজেও জানি না কতদিন চলতে পারবো। মানে আমার এই সমস্ত কিছু ঘিরে আমার থাকা খাওয়া, টিউশন ফি নিয়ে টেনশন ছিল না। সো আমি যখন যে আমার মনে আছে আমি আব্বু আম্মু ঘুমাচ্ছিল, আমার বাচ্চা মাঝখানে ঘুমাচ্ছে, তার আগেই তো আমি আগের রাতেই তাদের সঙ্গে ভালো মানে কথোপকথন বিনিময় করেছি, যেটা তারাই বুঝতে পারেনি। বাট আমার মনে হয়েছে যে আমার অনেক খারাপ লাগছিল তাদের জন্য যে আমি তাদেরকে না বলে যাব। বাচ্চাটার জন্য খারাপ লাগছিল যে ও এত ছোট। হ্যাঁ, ওকে আমার চিন্তা হচ্ছিল আমাকে না দেখে ও কী করবে, এইটা না, আমি ওকে না দেখলে থাকতে পারবো না এইটা, কারণ ও আমাকে অতটা তখন ওইভাবে ফিল করতো না, কিন্তু আমি ওকে ফিল করি, কারণ ও আমার আম্মার সাথে বেশি অ্যাটাচড ছিল। সো আমি ওটা ভাবলাম যে আমি কিভাবে থাকবো। তো তারপরে মনকে খুব শক্ত করে গেলাম। আমার মনে হয় স্কলারশিপটা না পেলে আমি এই সাহসটা করতাম না। হ্যাঁ, তো যেহেতু ওটা পেয়েছিলাম। আপনি গিয়ে কিভাবে কন্ট্যাক্ট করলেন? কয়দিন পরে কন্ট্যাক্ট করলেন? পরের দিনই কন্ট্যাক্ট করার সুযোগ পেয়েছেন? আমি মানে আপনি কোথায় কন্ট্যাক্ট মানে আমরা ফ্যামিলিতে ফোন করে জানিয়েছি। আচ্ছা, হ্যাঁ, না এটা বলছি, এই যে এটা মজার কথা, আমি প্লেনে উঠে আমার মাকে ফোন দিয়েছিলাম। আম্মাকে বলছিলাম আম্মা আমি তোমাকে বলি নাই, আমি তো আসলে যাচ্ছি, কারণ তুমি আর আম্মা আমার পাসপোর্ট লুকিয়ে রেখেছিল
যে আমি কোথাও যাতে না যাই। উনি কেন জানি আগে থেকে বুঝতে পেরেছিলাম এরকম কোনো একটা কিছু করতে পারি। আমি পাসপোর্ট করছিলাম হঠাৎ, মানে ওনার একটা সন্দেহ হয়েছিল যে আমি বলেছিলাম যে না আমি পাসপোর্ট করে রাখছি এমনিতেই, কারণ আমার আর তখন আমার আপনার কি বলে আমার পুরনো মানে প্রিভিয়াস পাসপোর্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গেছিলো। তাই বলছি আমি ওই জন্য করছি, কিন্তু আমি রিজনটা বলি নাই ওনাকে যে আমি আসলে এই জন্য করছি। আমি যখন প্লেনে উঠে বললাম, আমার আম্মা মানে শি ওয়াজ লাইক মানে থান্ডার্ড যে এটা কিভাবে পসিবল। আমাকে বলছে যে তুমি আমার সাথে মজা করছো না? তাই আমি বললাম যে না আম্মু আমি মজা করছি না, আমি আসলেই যাচ্ছি, তুমি একটু পরেই বুঝতে পারবা, কারণ আমাকে কিন্তু অলরেডি বলা হচ্ছে আমি যেন ফোনটা অফ করি। এবং আমি ফোন দিয়েছি ওই সময় লাইক 1 কি 2 মিনিট আগে, যখন ফোন অফ করতে বলা হয় তার কারণ আমি জানি যে আমার আম্মা মানে আমি এটা বলবো আমার আম্মা আমার মামারা অনেক ক্ষমতাবান, হয়তো তাদেরকে দিয়ে বা কোনোভাবে ওইখানে আমাকে আটকে দিতে পারে, আমার এটা মাথায় ছিল। সো আমি ওই জন্য এমন সময় বলেছি যে না, যাতে এরকম কিছু না হয়। এবং আমি ওই ফ্লাইটে যাই, আমার সঙ্গে আরও কিছু বাংলাদেশি মানুষজন ছিলেন, তারাও ওই বিভিন্ন এক একজন এক এক ইউনিভার্সিটির জন্য যাচ্ছিলেন। তো আমার এটা মনে হচ্ছিল না প্লেনে ওঠার পর যে আমি ঠিক করলাম কি ভুল করলাম, এটা মনে হচ্ছিল না। শুধু একটা কথা মনে হচ্ছিল যে মানে তার কিছুদিন আগেই আমার বাচ্চার ওপেন হার্ট হয়েছিল, হার্ট সার্জারি হয়েছিল, তার হার্টে হোল ছিল। সো আমার মনে হচ্ছিল যে যদি আবার কোনো কমপ্লিকেসি হয় তাহলে ওই সময়টা, যেহেতু আব্বা আম্মার তো আর কোনো সন্তান নাই আমি ছাড়া, তো কে সাপোর্ট দেবে এই সময়টা? বা আব্বুর ব্যবসা আছে, আব্বু ব্যবসা ফেলে সে একা ওটা সামলায়, কীভাবে দৌড়াবে? আর ওকে আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্টে রেখেছিলাম, দেবী শেঠি করেছিলেন ওর অপারেশন, এবং ওর খুব ক্রিটিক্যাল মানে এত একটা কমপ্লেক্স ওর হোলটা ছিল হার্টে, যে ওইটা উনি অপারেশন করার সময় বলেছিলেন যে এটা খুব কমপ্লেক্স, বাট চিন্তা করো না, আমি ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবে। তো সাকসেসফুলি হয়েছিল অপারেশনটা, কিন্তু ওই যে পোস্ট অপারেশন কমপ্লিকেশনস হয় অনেক সময়, সেটার জন্য একটা টেনশন ছিল মাথায়, এই এতটুকুই, বাট আর কিছু আসে নাই। আর আব্বা আম্মার ভালোবাসার জায়গাটা, ইমোশনের জায়গাটা, ওটা আমি জানি যে আমি কদিন পরে ওটা মানিয়ে ফেলতে পারবো।